তোমার প্রেমের মুগ্ধতা লেখিকা তরুণিধি পর্ব 42, 43, 44। মুগ্ধতার বাবা চলে যাওয়ার আজ 1 সপ্তাহ হয়ে গেছে। মুগ্ধতা এখনো কোনো কিছু জানতেই পারেনি। জানবে বা কিভাবে? তার তো এই বাড়ির থেকে বের হওয়ার অনুমতি পর্যন্ত নেই। বাবার কথা খুব মনে পড়ছে তার জন্য তার বাবা এতটা অপমানিত হয়েছে। আর সে কি করলো? দিন শেষে এই বাবাকেই খালি হাতে ফিরতে হলো। তার বাবা কি আদৌ তাকে ক্ষমা করবে? রাত প্রায় 11টা। বাড়ির সবাই যে যার কক্ষে চলে গেছে। মুগ্ধতা নিজের রুমে বসে চুল আঁচড়াচ্ছে। রুদ্র এখনো বাড়ি ফেরেনি। তার শরীরটাও আজকাল তেমন একটা ভালো যাচ্ছে না। মাথায় ভীষণ যন্ত্রণা হয়। কিছু খেতে ভালো লাগে না। খুব কান্না করতে ইচ্ছে হয়। এত মুড সুইংয়ের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। মুগ্ধতা বসে বসে তার পুরোনো দিনের স্মৃতিগুলো স্মরণ করছিল। বাবা মা তাকে কখনো অভাব কি তা বুঝতে দেয়নি। নিজেরা স্যাক্রিফাইস করে হলেও মুগ্ধতাকে সবটা দেওয়ার চেষ্টা করেছে। বাবার অনেক স্বপ্ন ছিল মুগ্ধতা অনেক বড় কিছু হবে, কিন্তু বাবার এই স্বপ্নটি তার আর পূরণ করা হলো না। ঘরে ফিরে মুগ্ধতাকে চুপচাপ বসে থাকতে দেখে রুদ্র ধীর পায়ে তার কাছে যায়। মুগ্ধতা নিজের চিন্তায় এতটাই বিভোর ছিল যে রুদ্র এসেছে এটা টেরই পায়নি। রুদ্র মুগ্ধতাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে আলতো করে চুমু দেয়। মুগ্ধতা হকচকিয়ে ওঠে। ড্রেসিং টেবিলের আয়নায় রুদ্রকে দেখেই তার মেজাজ খারাপ হয়ে যায়। তার যেন এই কয়দিন যাবৎ রুদ্রকে সহ্যই হচ্ছে না। সে রুদ্রকে এক প্রকার ধাক্কা দেয়, নিজের থেকে সরিয়ে দেয়। সে রাগে হিস হিস করছে, ঠোঁটগুলো কাঁপছে। মুগ্ধতার ধাক্কায় রুদ্র 2 কদম পিছিয়ে গিয়ে অবাক চোখে মুগ্ধতার দিকে তাকিয়ে থাকে। মুগ্ধতার আগে কাঁপতে কাঁপতে বলে, সব সময় শুধু শরীরের নেশা, তাই না? এতই যখন শরীরের ক্ষুধা, তাহলে নিষিদ্ধ বলিতে গেলেই তো পারেন। শুধু চাহিদা মেটানোর জন্য বিয়ে করেছেন আমাকে। আমার মনের অবস্থাটা কি একবারও বোঝার চেষ্টা করেছেন? মুগ্ধতার কথায় যেন রুদ্র আকাশ থেকে পড়ে। তার শরীরের নেশা, একথা কিভাবে বলতে পারে এই মেয়ে? রুদ্র যে সবার বিরুদ্ধে গিয়ে তাকে নিজের করে পেয়েছে, এটা কি সে দেখেনি? তাকে হারিয়ে যে উন্মাদ হয়ে গিয়েছিল, তা কি জানে সে? মুগ্ধতা এসব বলে উঠে চলে যেতে নিলেই তার হাত টেনে ধরে রুদ্র। তাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। তার গালে এক হাত রেখে বলে, কি হয়েছে বউ, বলো, শরীর ভালো না? মুগ্ধতা মুখে বিরক্তি ফুটিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন বলছি, ভালো লাগে না এইসব। এবার যেন রুদ্ররও ধৈর্য ধরে রাখতে পারে না। সে মুগ্ধতাকে আরও নিজের সাথে চেপে ধরে বলে, স্বামী হয়ে আমি তোর সম্পূর্ণ অধিকার আছে। যখন কাছে রাখবো তখন আসতে বাধ্য। আমি তোকে একবারও বলেছি ইন্টিমেট হব এখন? আজ 3 দিন যাবৎ তোর কাছেও ঘেঁষতে পারি না, স্যাত করে উঠিস। কই, আমি কি তোকে একবারও জোর করেছি? আমি যদি তোর মনের অবস্থা নাই বুঝতাম, তাহলে তো তোকে জোর করে করতাম। আর রইল শরীরের চাহিদার কথা। এই মেয়ে, এই, আমি কি পুরুষ না? আমার শরীরে চাহিদা থাকাটা কি অপরাধ? তুই কি ভেবেছিস তোর এই শরীর দেখে আমি তোকে ভালোবাসি? সিরিয়াসলি? আরে আমি তোকে তখন থেকে ভালোবাসি যখন তোর এই ওয়াটারমেলনগুলো বড় সাইজের ছিল। রুদ্রের কথা শুনে যেন অবাক হতে ভুলে গেছে মুগ্ধতা। সে চোখ কপালে তুলে তাকিয়ে আছে। তার মানে রুদ্র তার সবকিছু এত গভীরভাবে দেখতো, আর এই ছেলের সামনেই সে ঢ্যাং ঢ্যাঙিয়ে ঘুরে বেড়াতো। গভীর রাত, হঠাৎ কারো ফোঁপানোর শব্দ শুনতে পেয়ে ঘুম ভেঙে যায় রুদ্রের। সে চোখ টেনে মেলে পাশে তাকায়, দেখে মুগ্ধতা অন্য পাশে হয়ে শুয়ে আছে। একটু পরপর শরীরটা কেঁপে উঠছে। রুদ্র বেশ বুঝতে পারছে মুগ্ধতা কান্না করছে। মুগ্ধতাকে ফুপাতে দেখে রুদ্র মুখ দিয়ে চ জাতীয় উচ্চারণ করে। মুগ্ধতাকে টেনে বুকে নিয়ে আসে। মুগ্ধতা রুদ্রের বুকে গুটিসুটি মেরে পড়ে আছে, কিন্তু এখনো কান্না করে যাচ্ছে। রুদ্র মুগ্ধতার চুলে নাক ডুবিয়ে বলে, বাসার কথা মনে পড়ছে? হুম। বাসায় যাবে? রুদ্রের কথা শুনে মুগ্ধতা চট করে তার দিকে তাকায়। মুগ্ধতাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপালে সামান্য ভাঁজ করে বলে, কি ব্যাপার, যাবে না? নাকি জামাই পেয়ে আর কাউকে দরকার নেই? যাবো তো। সত্যি বলছেন আপনি? সত্যি নিয়ে যাবেন? না, ঘুমিয়ে ঘুমিয়ে বোর হচ্ছিলাম তো, তাই ভাবলাম ঘুম থেকে এই রাত 3টা বাজে তোমার সাথে একটু মিথ্যে কথা বলি। যত সব। ঘুমাও তো, আর কালকে সকালে রেডি হয়ে থেকো। তোমাদের বাসায় নিয়ে যাব। শ্বশুর আব্বা যদি আমাকে থাকতে বলে তাহলে থাকবো, আর যদি না বলে তাহলে চলে আসব। আমার বাবা শ্বশুর বাড়িতে খাওয়ার এত লোভ নেই। কিন্তু একটা কথা কি জানো, তোমার মার বিরিয়ানি কিন্তু হেব্বি মজা। মুগ্ধতা খুশিতে গদগদ হয়ে রুদ্রকে জাপটে ধরে। মুগ্ধতাকে এভাবে ধরতে দেখে রুদ্র মুগ্ধতার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে,
তোমার কি সামথিং সামথিং ফিল হচ্ছে জান? আমি কিন্তু অলওয়েজ রেডি। ধ্যাত, অসভ্য। রুদ্র মুচকি এসে মুগ্ধতার মাথায় ছোট ছোট বিলি কেটে দিতে থাকে। মুগ্ধতা পরমাবেশে তার প্রেমিক পুরুষের বুকে মাথা রেখে ঘুমের দেশে পাড়ি দেয়। রুদ্র ড্রাইভ করছে আর মুগ্ধতা তার পাশেই বসে বকবক করে যাচ্ছে। রুদ্র শুধু হু হা করছে। রুদ্র এক হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে আর ভাবছে, আগে তো এই মেয়ের মুখ থেকে কোনো কথাই বের হতো না, ওর সামনে আসলেই ভয়ে গুটিয়ে থাকতো। আর এখন রুদ্রই ভয় পেয়ে চলতে হয়, সারাদিন দাদাগিরি করতে থাকে, পানের থেকে চুন খসলেই ছ্যাদ করে ওঠে। রুদ্র এখন ভয়েই থাকে কি থেকে কি হয়ে যায়, আর মিসেস সারোয়ার গাল ফুলিয়ে বসে থাকে। রুদ্রর গাড়ি এসে থামে মুগ্ধদাদের বাড়ির সামনে। রুদ্র দুই ভ্রু উঁচু করে ইশারা করে, যার অর্থ হচ্ছে এটাই বাড়ি। মুগ্ধতা মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক উত্তর দেয়। তারপর রুদ্র মুগ্ধতার সিট বেল্টটি খুলে দিলে মুগ্ধতা এক প্রকার দৌড়ে নেমে যায়। মুগ্ধতাকে এভাবে তড়িঘড়ি করে নামতে দেখে রুদ্র একটি দীর্ঘশ্বাস ফেলে, তারপর নিজে নেমে পড়ে। মুগ্ধতা বাড়ির উঠানের কাছে আসতেই দেখে তার মা উঠান ঝাড়ু দিচ্ছে। সে দৌড়ে গিয়ে মাকে ডাকে। তার মা কারো ডাক শুনে পেছন ঘুরে তাকায়। মুগ্ধতাকে দেখে বেশ অবাক হয় সে। মুগ্ধতা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। নয়না বেগম যেন মূর্তির ন্যায় দাবে। কিছুক্ষণ পর মুগ্ধতা মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, বাবা কোথায় আম্মু? মুগ্ধতার মা আঙুল তুলে ইশারা করে বাড়ির ভেতরে। মুগ্ধতা দৌড়ে বাসার ভেতর ঢোকে আর তার বাবা মায়ের রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে মুগ্ধতার বাবা বিছানায় শুয়ে আছে। তার দুটি পায়ে ব্যান্ডেজ করা, পায়ের অর্ধেক অংশ নেই। বাবাকে এই মর্মান্তিক অবস্থায় দেখে মুগ্ধতার যেন দুনিয়াটা দোলে ওঠে। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তার চোখ থেকে অঝোরধারায় জল পড়তে থাকে। তার বাবার এই অবস্থা কি করে হলো? ততক্ষণে মুগ্ধতার পাশে এসে তার মা দাঁড়ায়। সেও কান্না করতে করতে বলে, সেদিন তোকে দেখে ফেরার সময় বাসের চাপায় পড়ে তোর বাবার পা কাটা যায়। একজন সিএনজি চালক দেখতে পেয়ে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করে, নয়তো তাকে বাঁচানো যেত না। মুগ্ধতা মায়ের কথা শুনে আস্তে ধীরে বাবার পায়ের কাছে বসে পড়ে। সে বাবার পা ধরে কান্না করতে করতে বলে, আমাকে ক্ষমা করে দাও বাবা, অনেক বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ গো, এটা তুমি কি করলা? আমার বাবাকে এত কষ্ট দিলা, সব আমার জন্য। আমি দোষী, আমার জন্য আমার বাবার আজকে এই অবস্থা। কারো আর্তনাদ শুনে চোখ মেলে তাকান রহমান সাহেব। প্রথমেই চোখ যায় দরজার সামনে দাঁড়ানো তার স্ত্রী আর রুদ্রের দিকে। কারো কান্নার আওয়াজ শুনে চোখ ঘুরিয়ে নিজের পায়ের কাছে তাকাতেই মুগ্ধতাকে দেখার সাথে চোয়াল শক্ত হয়ে যায় তার। তার শরীর রাগে কাঁপতে থাকে। সে চিৎকার করে তার স্ত্রীকে ডেকে বলে, নয়না, উনি কেন এসেছেন এখানে? এই গরিবের বাড়িতে ধনীদের কোনো ঠাঁই নেই, এখনই বের হয়ে যেতে বলো। বাবা, ভুল হয়ে গেছে আমার। বাবা, একটু শোনো, আর কোথাও যাব না আমি তোমাকে ছেড়ে। নয়না, শুনতে পাওনি? চলে যেতে বলো তোমার মেয়েকে। তুমি কি এখন আমার মৃত্যু দেখতে চাও? মুগ্ধতা, চলে যায় এখান থেকে। মা, দয়া করো। আমি আমার বাবার কাছে থাকবো, কোথাও যাব না। তোর কারণে তোর বাবার শরীর আরও খারাপ হবে। দয়া কর এবার আমাদের ওপর, এবার একটু বাঁচতে দে। তোকে খুঁজতে খুঁজতে তোর বাবা এমনি আধমরা হয়ে গিয়েছিল, আর মারিস না। মায়ের কথা শুনে মুগ্ধতা উঠে দাঁড়ায়। হ্যাঁ, মা তো ভুল কিছু বলেনি, তার জন্যই তো তার বাবার আজকের এই পরিণতি। সে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। উঠে দাঁড়াতেই তার মাথাটা চক্কর দিতে থাকে। চোখে হঠাৎ সব অন্ধকার দেখতে থাকে। সে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলেই রুদ্র তাকে এসে ধরে নেয়। হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করছে রুদ্র। তার কোলে বিছানার একটি চাদর দিয়ে মোড়ানো অবস্থায় মুগ্ধতা। রুদ্রের চিৎকারে হসপিটালের সকল ডাক্তার এবং স্টাফ এসে জড়ো হয়েছে। এরই মধ্যে একজন স্টাফ স্ট্রেচারে নিয়ে এসেছে। রুদ্র পরম যত্নে মুগ্ধতাকে সেখানে শুইয়ে দিয়েছে। একজন ডাক্তার হঠাৎ বলে ওঠে, পুলিশ না আসা পর্যন্ত পেশেন্টকে হাত লাগানো যাবে না, এটা পুলিশ কেস। রুদ্র যেন গর্জে উঠল। সে ওই ডাক্তারের কলার চেপে ধরে হিসিয়ে বলল, ফাজলামি মারা শুয়োরের বাচ্চা, আমার পাখিটা ছটফটাইতেছে আর তুই পুলিশ আসা পর্যন্ত অপেক্ষা করবি? মরার পর ট্রিটমেন্ট করবি? আমার বইয়ের যদি কিছু হয় কাউকে ছাড়বো না। রুদ্রের এই পাগলামি দেখে ডাক্তার স্টাফকে ইশারা করলে স্টাফ দ্রুত মুগ্ধতাকে ওটিতে নিয়ে যায়। পাশে থেকে কিছু মানুষ কানাঘুষা করছে। এসব মানুষকে ভালোভাবেই চেনা আছে। এরা নিজেরাই বইয়ের ওপর নির্যাতন করে, আবার তারাই হসপিটালে ভর্তি করিয়ে নাটক দেখায়। ফ্ল্যাশব্যাক, সেদিন মুগ্ধতা সেন্সলেস হয়ে যাওয়ার পর রুদ্র মুগ্ধতার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই মেনে নেয়নি। আসলে সময়ের কাজ সময় না করলে তার কোনো মূল্য নেই।
সেদিন যখন রহমান সাহেব রুদ্রদের বাসায় গিয়েছিল, তখনই যদি রুদ্র তাকে মানানোর চেষ্টা করত, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। শেষে রুদ্র আর কোনো উপায় না পেয়ে মুগ্ধতাকে ওই অবস্থাতেই নিয়ে ঢাকায় ব্যাক করে। গাড়িতেই মুগ্ধতার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর মুগ্ধতা একদম চুপচাপ আধশোয়া হয়ে বসে থাকে। তার চোখের কার্নিশ বেয়ে শুধু জল গড়াচ্ছে। হঠাৎ করেই তার পেট মোচড় দিয়ে উঠলে সে গাড়িতেই গড়গড় করে বমি করে দেয়। মুগ্ধতা পিছনের সিটে থাকায় সে কখনো উঠেছে রুদ্র টের পায়নি। সে গাড়ি চালাতে ব্যস্ত। হঠাৎ মুগ্ধতার বমির শব্দ পেয়ে রুদ্র পেছনে তাকায়। মুগ্ধতাকে বমি করতে দেখে রুদ্র গাড়ি এক সাইডে দাঁড় করায়। নিজে গাড়ি থেকে নেমে মুগ্ধতাকে আস্তে করে নামায়। মুগ্ধতা গাড়ি থেকে নেমে আরেক দফা বমি করে। রুদ্র বারবার তার পিঠ ডলে দিচ্ছে। কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন যাবৎ দেখছি তোমার শরীর ভালো না। তুমি এখনই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। আমি বাসায় যাব। আগে ডাক্তার দেখাবে তারপর। বললাম তো বাসায় যাব। চিৎকার করে। অনেক হিসাব নিকাশ বাকি আছে। মুগ্ধতার এমন কথায় বেশ অবাক হয় রুদ্র। শরীর ও মনের অবস্থা ঠাউর করতে পেরে আর কথা বাড়ায় না সে। দোকান থেকে পানি কিনে নিজেই গাড়ি পরিষ্কার করে। তারপর মুগ্ধতাকে ফ্রন্ট সিটে বসতে বলে সেও ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িতে ওঠার আগে বেশ কয়েকটি পলি নিয়ে নিয়েছে যদি মুগ্ধতা আবার বমি করে। বাসায় এসে মুগ্ধতা নিজের রুমে চলে যায়। সে ওয়াশরুমে ঢুকে শাওয়ার সেরে তার নিচে বসে পড়ে। সে এবার আর নিজেকে আটকাতে পারে না। সব জমানো কষ্টগুলো যেন উগলে দিতে চাইছে। সে চিৎকার করে কাঁদছে, তার শরীর কাঁপছে। সারাদিনের ধকল আর এখন ঠান্ডা পানিতে এতক্ষণ বসে থাকার ফলে তার শরীর যেন অবশ হয়ে আসছে। শরীরের বিন্দুমাত্র শক্তি পাচ্ছে না। সেই অবস্থাতেই আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় তার শরীর। রুদ্র রুমে এসে মুগ্ধতাকে দেখতে না পেয়ে ওয়াশরুমের সামনে গেলেই পানির শব্দ শুনতে পেয়ে বুঝতে পারে মুগ্ধতা ওয়াশরুমে আছে। সে দুজনের জন্য খাবার বাড়তে চলে যায়। খাবার নিয়ে এসেও মুগ্ধতা বের হতে না দেখে ভ্রু গোটালো সে। তারপর আবার ভাবলো সারাদিন এত ট্রমা নিয়েছে, তাই হয়তো লং শাওয়ার নিচ্ছে। সে খাবারের প্লেটগুলো টেবিলে রেখে আধশোয়া হয়ে চোখের ওপর হাত দিয়ে চিন্তা করছে কি থেকে কি হয়ে গেল। মুগ্ধতাকে সে কি বলে বুঝ দিবে জানে না। আজকে মুগ্ধতার বাবার এমন পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে কি সেও দায়ী নয়? অবশ্যই দায়ী। কিন্তু সে কি করত? তার কাছে তো আর কোনো উপায় ছিল না। নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে এতটুকু স্বার্থপর হতেই হয়। সে তো চেয়েছিল সব কিছু সুন্দরভাবে হোক, কিন্তু সবাই মিলে ষড়যন্ত্র করেছে, কেড়ে নিয়েছিল তার ভালোবাসাকে। তাই সেও বোঝাতে চেয়েছিল মুগ্ধতার বাবাকে, যাকে জীবনের থেকেও বেশি ভালোবাসে সে দূরে চলে গেলে কেমন লাগে। এসব চিন্তার মাঝেই রুদ্রের উপলব্ধি হয় মুগ্ধতা এখনো বের হয়নি। এবার তার সন্দেহ হয়। সে কয়েকবার দরজায় টোকা দিলে মুগ্ধতাকে ডাকে, কিন্তু মুগ্ধতার কোনো সাড়া শব্দ না পেয়ে তার চিন্তা আরও গাঢ় হয়। রুদ্র এবার জোরে জোরে দরজা বাড়ি দিতে থাকে। এবারও মুগ্ধতার কোনো হুঁশ নেই। রুদ্র শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে দরজা ভেঙে রুদ্র ভেতরে ঢুকে পড়ে। রুদ্র ভেতরে প্রবেশ করতেই দেখে মুগ্ধতা অচেতন অবস্থায় নিচে পড়ে আছে। রুদ্র তাড়াতাড়ি মুগ্ধতাকে কোলে নিয়ে রুমে চলে আসে। রুমে এসেই মুগ্ধতার শরীর মুছে দিয়ে কাপড় চেঞ্জ করে দিয়ে তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। বেশ কিছুক্ষণ চেক আপের পর ডাক্তার মুগ্ধতাকে একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে কয়েকটি টেস্ট লিখে দেন। মুগ্ধতার বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে বলেন, হয়তো এত বড় ঘটনা মেনে নিতে না পেরেই বারবার জ্ঞান হারাচ্ছে। তাও আপনি সবগুলো টেস্ট করিয়ে আমাকে দেখাবেন। ডাক্তার চলে যেতেই রুদ্র মুগ্ধতার পাশে বসে তার মুখের কাছে ছোট চুলগুলো সরিয়ে কপালে আলতো চুমু দেয়। শরীরটা ভীষণ গরম। শরীরের তাপে গাল আর ঠোঁট রক্তলাল হয়ে আছে। রুদ্র প্রায় অর্ধেক রাত পর্যন্ত মুগ্ধতার পাশে এভাবেই বসেছিল। তারপর সেই অবস্থাতেই তার চোখ লেগে যায়। ভোরের আলো ফোটার আগে ঘুম ভেঙে যায় মুগ্ধতার। সে আশেপাশে চোখ বুলিয়ে সে কোথায় আছে বোঝার চেষ্টা করে। রুদ্রকে পাশে দেখতে পেয়ে বুঝতে পারে সে কোথায় আছে। আস্তে আস্তে সব মনে পড়তে থাকলে আবারও হু হু করে কেঁদে ওঠে সে। দম যেন বন্ধ হয়ে আসছে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। সে দৌড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে দেখতে পায় আহসান সাহেব টুপি মাথায় বাড়ির ভেতরে ঢুকছে। হয়তো ফজরের নামাজ পড়ে ফিরছে। আহসান সাহেবকে দেখে যেন মুগ্ধতার রাগ হুড়হুড় করে বেড়ে যায়। এই সেই লোক যে তার বাবাকে এত এত অপমান করেছিল। সে যদি শুরুতেই সবটা মেনে নিত, তাহলে কাউকে এত কষ্ট পেতে হতো না। মুগ্ধতা দৌড়ে নিজের রুম থেকে বের হয়। আহসান সাহেবের তাকে জবাব দিতেই হবে। তার জন্যই আজ মুগ্ধতার বাবার এই অবস্থা। আহসান মেইন ডোর খুলে বাসায় প্রবেশ করলে হঠাৎ মুগ্ধতাকে দেখে চমকে যায়।
তারপর কণ্ঠে আহ্লাদ মিশিয়ে বলে, তোমার শরীর এখন কেমন মামুনি? রাতে এসে শুনলাম তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। নাটক করবেন না আঙ্কেল, আমি ভালো করেই জানি আমার সাথে আপনার করা এই ভালো ব্যবহার আপনার নাটকের একটি অংশ মাত্র। মুগ্ধতার কথা শুনে বাঁকা হাসে আহসান সাহেব। তারপর কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, তোমাদের মতো ছোট লোকের সাথে যে নাটক করেছি এটাই কি তোমার সাত কপালের ভাগ্য না? হুম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার মতো ছোট লোকের সাথেই সংসার করছে আপনার ছেলে। এটাই তো আমার কষ্ট। আমার মা সবসময় বলতো, নদীর পানি ঘোলাও ভালো, জাতির মেয়ে কালোও ভালো। কিন্তু আমার ছেলে তো রূপ দেখে পাগল হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম কয়েকদিন পর আমার ছেলে তোমার মতো মেয়েকে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু বরাবরই আমাকে ভুল প্রমাণ করেছে সে। মুগ্ধতা এবার ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, আপনি জানেন আজকে আপনার এই অহংকারের জন্য আমার বাবার কি অবস্থা হয়েছে? দুটো পা হারিয়েছে সে, এখন শান্তি তো আপনি? মরেনি, বেঁচে গেল কিভাবে? মুগ্ধতা এবার বিস্ময়ের চাহনি দেয়। তার মানে তার মানে এসবের পেছনে আপনার হাত ছিল? ফিসাল হাসে আহসান সাহেব। তুমি যা মনে করো তাই, শুধু ছেলের জন্য সহ্য করে যাচ্ছি। নয়তো রহমানের মতো লোকের স্পর্ধা ছিল নাকি আমার বাড়িতে এসে আমারই সাথে উঁচু গলায় কথা বলার? যেই শুনলো মেয়ের বিয়ে হয়ে গেছে, সেই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে গেল, যেন মেয়ের শ্বশুর বাড়িতে কিছু না দিতে হয়। হ্যাঁ, মনে করেছো তোমাদের বাবা মেয়ের নাটক বুঝি না আমি? এক্সকিউজ মি মিস্টার আহসান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমার বাবা আপনার ছেলে থেকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল আমাকে। আপনার ছেলে পাতাল খুঁড়ে আমাকে বের করে জোর করে বিয়ে করেছে। আপনাকে আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। আমি সবাইকে সত্যটা বলে দিব। চিৎকার করে বলে। মুগ্ধতা প্রায় উন্মাদ হয়ে গেছে। তার সামনে দাঁড়ানো এই লোকটি তার বাবাকে মারার চেষ্টা করেছিল। তার জন্যই তাদের জীবনটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তার বাবা অচল হয়ে গেল। তাদের অভাবের সংসারে তার মা একা কিভাবে কি করবে? এই লোকের জন্যই আজ সে বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। মুগ্ধতা কি করবে বুঝতে পারছে না। তার মাথায় শুধু এতটুকু ঘুরছে, সামনে থাকা মানুষটি তার বাবাকে খুন করতে চেয়েছে। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সে দিক বেদিক ভুলে সেন্টার টেবিল থেকে একটি ফ্লাওয়ার ভাস নিয়ে ছুঁড়ে মারে আহসান সাহেবের দিকে। হঠাৎ মুগ্ধতার এমন কাজে হতবাক হয়ে যায় আহসান সাহেব। সে নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি সরে দাঁড়ায়, আর ফ্লাওয়ার ভাসটা গিয়ে একটি কাচের শোকেসে লেগে ঝনঝন করে ভেঙে যায়। মুগ্ধতার চিল্লাচিল্লি আর এখন ভাঙচুরের আওয়াজ পেয়ে বাসার সবাই ছুটে চলে আসে। মুগ্ধতা আবার একটি কাঠের তৈরি শোপিস হাতে তুলে নেয়। যেই সেটা আবার ছুঁড়ে মারতে যাবে, ঠিক তখনই রুদ্র ওর হাতটা খপ করে ধরে নিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়েই ঠাস করে একটা চড় দেয়। মাত্রই ঘুম ভাঙার কারণে রুদ্রের চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখগুলোও অনেক লাল হয়ে আছে। মুগ্ধতা নিজের গালে হাত দিয়ে রুদ্রের দিকে তাকায়, তারপর আঙুলে ইশারা করে বলে, উনি আমার বাবাকে খুন করতে চেয়েছে রুদ্র। এসবের পেছনে ওনারই হাত। ওনার জন্যই আমার বাবার আজকে এই অবস্থা। মুগ্ধতার কথা শেষ হতেই আরেকটি শক্তপোক্ত চড় পড়ে মুগ্ধতার গালে। রুদ্র মুগ্ধতার গাল চেপে ধরে বলে, ভালোবাসি বলে যা ইচ্ছা তাই করবি? এতদিন আমার সাথে করেছিস কিছু বলিনি, কিন্তু আমার বাবা মাকে অসম্মান করলে আমি ছেড়ে কথা বলবো না। তোর ভাষ্য মতে আমি আমার বাবা মা অপরাধী, আর তোরা কিভাবে চলে গিয়েছিলি? তুই তো জানতি কত ভালোবাসি আমি তোকে। তাহলে কতদিন হসপিটালাইজড ছিলাম জানিস তুই? আমার পাশে বসে আমার মা চোখের জল ফেলেছে। তোকে ভালোবেসে দিনের পর দিন আমি তাদের কষ্ট দিয়েছি। একবার বলিস তোর বাবার এমন হওয়ার জন্য আমি দায়ী, এখন আবার বলছিস আমার বাবা দায়ী। আহসান সাহেব এতক্ষণে মুখ খোলে, রুদ্র, বাবা আমি তো কিছুই বুঝলাম না। আমি ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকতেই মুগ্ধতা মামুনি আমার উপর আক্রমণ শুরু করে, বলছে আমি নাকি ওর বাবাকে খুন করার চেষ্টা করছি। রুদ্র তার বাবার দিকে হাত দেখিয়ে বলে, আমার স্ত্রী বেয়াদবি করেছে, তার জন্য শাসন করেছি আমি। এই ব্যাপারে যেন আর কোনো কথা না হয় এই ঘরে। ব্যাস, এটাই শেষ কথা আমার। বর্তমানে ওর মানসিক অবস্থা ভালো নেই। এবার মুখ খোলেন রুদ্রের মা। তোর বইয়ের মানসিক অবস্থা ভালো না, তার জন্য কি যা ইচ্ছা তাই করবে নাকি? এখন যদি তোর বাবার কিছু হয়ে যেত তখন? কিছু হয়নি তো, এখন সবাই যে যার কাজে যেতে পারো। এই বলে রুদ্র মুগ্ধতাকে টেনে রুমে নিয়ে যায়। রুমে এসে মুগ্ধতার পাথরের মতো বসে থাকে। সে ভাবতেই পারে না আহসান সাহেব এত চতুরতার সাথে কিভাবে মিথ্যা বলতে পারে। আর রুদ্র, সে তো তাকে ভালোবাসে, সে কিভাবে অবিশ্বাস করলো তাকে? সবার সামনেই তাকে মানসিক রোগী উপাধি দিল। এরই মধ্যে রুদ্র গোসল করে রেডি হচ্ছে দেখে মুগ্ধতা অবাক হয়ে যায়। এত সকাল সকাল কোথায় যাচ্ছে উনি?
রুদ্র বের হতে নিলেই মুগ্ধতা বলে, কোথায় যাচ্ছেন আপনি? হাঙ্গা করতে বলেই মুগ্ধতাকে পাশ কাটিয়ে চলে যায় রুদ্র। পেছনে ফেলে গেল অশ্রুভরা দুটি চোখ। রুমে এসে আহসান সাহেব রাগে ফুঁসতে সে ভেবেছিল রহমান সাহেবকে রাস্তা থেকে সরাতে পারলে এই বাচ্চা মেয়েকে সরানো কোনো ব্যাপার হবে না, কিন্তু ওই বুড়োটা কিভাবে করে যেন বেঁচে গেল। কিন্তু আজ এই মেয়ের যে রণরূপ দেখলো, এখন এই মেয়েকে বাঁচিয়ে রাখলে তার বাঁচা মুশকিল হয়ে যাবে। আজকে রুদ্র তার কথা আমলে নেয়নি, কিন্তু সে যদি আবারও রুদ্রকে বুঝিয়ে বলে তখন রুদ্র বিশ্বাস করতেও পারে। সে নিজের ড্রয়ার হাতে একটি রিভলভার বের করে নেয়। অনেক সহ্য করেছে এই ছোট লোকদের, আর না, আজ এই মেয়েকে মেরেই ফেলবে, তারপর যা হবে দেখা যাবে। এমন হাজারো গরিবরা রাস্তায় পচে মরে, হয়তো কেউ না খেতে পারে, নয়তো ধনীদের শোষণে অত্যাচারে পিষে মরে। তাতে ধনীদের কি, তারা তো প্রতিবেলায় ডাইনিং টেবিলে বসে তাদের খাবার উপভোগ করে। আহসান সাহেবকে হাতে রিভলভার নিতে দেখে রুদ্রের মা দৌড়ে এসে হাত ধরে বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে তো আমরা ফেঁসে যাব। আর রুদ্রকেই বা কি জবাব দিবেন? এতদিন যাবৎ সহ্য করে এসেছি এই মেয়েকে কি এভাবে মেরে ফেলার জন্য? ভেবেছিলাম মুগ্ধতাকে রুদ্রের কাছে খারাপ বানিয়ে রুদ্রের জীবন থেকে দূর করে দিব, কিন্তু এই মেয়ে তো আমার ছেলেকে বশ করে রেখেছে। এবার কি করতে হবে তা আপনি আমার উপর ছেড়ে দিন। মুগ্ধতা সারাদিন আর রুম থেকে বের হয়নি, বেশ কয়েকবার বমি হয়েছে তার, শরীরটা প্রায় নিস্তেজ, একটা দানাও পড়েনি পেটে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে, মুখ দিয়ে কোনো শব্দ নেই, কিন্তু চোখ দিয়ে জল বেয়ে পড়ছে। রুদ্র রুমে ঢুকে দেখে পুরোটা রুম অন্ধকার। সে লাইট অন করতে দেখে মুগ্ধতা একটা টি শার্ট আর প্লাজো পরে আছে। টি শার্টটি পেটের উপরে উঠানো, চুলগুলো ভেজা, হয়তো গোসল করেছে মাত্রই। মুগ্ধতা কাত হয়ে শুয়ে থাকার দরুন টি শার্টের গলাটা নিচের দিকে ঝুলে বুকের ভাঁজ স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্র দরজা লক করে হাতে থাকা কাগজের ফাইলটি ছুঁড়ে মারে ডিভানে। মুগ্ধতা বুঝতে পারে রুমে রুদ্র প্রবেশ করেছে, তারপরও কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেভাবে ছিল সেভাবে শুয়ে থাকে। রুদ্র বিছানায় উঠে মুগ্ধতার দুই পাশে দুই পা দিয়ে মুখটা কিছুটা ঝুঁকে টি শার্টটি উপরে তুলে নেয়। উন্মুক্ত হয় মুগ্ধতার সাদা ধবধবে বক্ষ। রুদ্র সেদিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুগ্ধতার বুকে হাত রাখতেই কেঁপে ওঠে মুগ্ধতা। তার বন্ধ করা আখিদয় পিনপিন করছে। মুগ্ধতার বুকে রাখা রুদ্রের হাতটা বেশ কালো দেখাচ্ছে। এত ফর্সা কেন এই মেয়ে? রুদ্র মুখটা বুকের দিকে নামিয়ে আনলেই মুগ্ধতা উহু করে ওঠে। মুগ্ধতা চাচ্ছে রুদ্রকে সরিয়ে দিতে, কিন্তু শরীরে সায় দিচ্ছে না। রুদ্র এটাকে হ্যাঁ সূচক ধরে নিয়ে তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। শুষে নিতে থাকে মুগ্ধতার শরীর। মুগ্ধতা এবার নড়ে চড়ে ওঠে, ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে রুদ্রকে। রুদ্র বুঝতে পেরে নিজে থেকেই ছেড়ে দেয় মুগ্ধতাকে। নিজেকে বহু কষ্টে সংযম করে মুগ্ধতাকে বুকে নিয়ে তার পাশে শুয়ে পড়ে। মুগ্ধতা এবার হু হু করে কেঁদে ওঠে, বলে, আপনি কেন বিশ্বাস করছেন না? আপনার বাবাই এসব। হুশ, কিছু বলতে হবে না তোমার, আমি আছি তো, সব ঠিক করে দিব। তারপর রুদ্র উঠে গিয়ে ডিভানের ওপর থেকে ফাইলটি নিয়ে এসে মুগ্ধতাকে দেখায়। মুগ্ধতা কিছু বুঝতে না পেরে রুদ্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। এখানে আমার সব সার্টিফিকেট আর সিভি, কয়েক জায়গায় সিভি ড্রপ করেছি। বাবার ব্যবসা আছে, তাই কখনো চাকরি করব তা ভাবিনি, কিন্তু আমি এই বিলাসী জীবন চাই না যেখানে আমার স্ত্রীর সম্মান নেই। তুমি একটু ধৈর্য ধরো, চাকরিটা হয়ে গেলেই আমরা এখান থেকে চলে যাব। ছোট একটা সংসার হবে আমাদের, হয়তো অনেক বিলাসী হবে না, তবে সুখের কোনো কমতি থাকবে না। আর খুব তাড়াতাড়ি তোমাকে কলেজে ভর্তি করাবো। সবাই যদি জানতে পারে আমার বউ এসএসসি পাস, তাহলে আমার মান সম্মান পটল তুলবে। নতুন বাসায় উঠে শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসবো আমাদের কাছে। তারা তোমাকে জন্ম দিয়েছে, সম্পূর্ণ অধিকার আছে তোমার প্রতি। মুগ্ধতা এবার রুদ্রকে আরও শক্ত করে জাপটে ধরে। এত ভালোবাসা কি তার কপালে সইবে?